সার্বিকভাবে সমস্যার সমাধান হবে যখন মানুষের এইরকম বিক্ষোভটা একটা জনগণতান্ত্রিক বিপ্লবের চেহারা পাবে তখন। এছাড়া সমস্যার সমাধান কি সার্বিক হয় নাকি কখনো? বিজেপি আমার প্রশংসা করলে বুঝবো আমি শেষ। শেষ। এবার এবার তো তারা বলতেই পারে যে আপনি কুণাল ঘোষের হয়েও কেস লড়তে পারেন। মানে আমি পরিষ্কার বক্তব্য, ন্যায় বিচার পাওয়ার জন্য। ন্যায় বিচার পাওয়ার জন্য বিজেপির বহু নেতা আমার কাছে এসেছেন। হুম। ক্ষমতায় এসছেন জুমলা করে, ক্ষমতায় টিকে থাকতে চান জুমলা করে এবং ভয় দেখিয়ে। এর আগে আপনি বলেছিলেন যে আমাদের ক্যামেরাতেই বলেছিলেন ধর্মেন্দ্র প্রধান ইস্তফা ঠিকই দেবেন, সোনাম বাংচু অনশন প্রত্যাহার করবেন। ঠিক তেমনই হলো, কিন্তু এর পিছনে এমন কোনো খেলা কি লুকিয়ে আছে যেটা আম জনতার চোখ এড়িয়ে যাচ্ছে? এই বিষয়ে আপনারা এবং তৃণমূলের কণ্ঠস্বর প্রায় একদিকে এবার এগোচ্ছে। কাল যখন কুণাল ঘোষকে অ্যারেস্ট করা হলো, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও ঠিক একই কথা বলছেন। না, না, মমতা এগুলো তো নাটক করছে বামপন্থী আন্দোলনে মানুষের যে একটা প্রভাব সেটাকে বিভ্রান্ত করার জন্য। মমতার জন্ম কে দিয়েছে? জন্ম মানে রাজনৈতিক জন্ম, অন্য জন্ম না। তার রাজনৈতিক জন্ম দিয়েছে আরএসএস। মমতা অস্বীকার করতে পারবে না। আরএসএস প্রচার মাধ্যম, আরএসএস এর টাকায় তারা দায়িত্ব পালিত হয়েছে। একটা কথা স্যার, আপনি এই যে আজকে সিঙ্গুর তাড়ানো হলো তখন তো আরএসএস বিজেপির প্রত্যক্ষ ভূমিকা ছিল। এবং গতকাল একটা বক্তৃতায় নীতি আয়োগের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান নিজে বললেন যে এই সিঙ্গুর তাড়ানোর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনা ধ্বংস হয়ে গেছে। স্যার প্রায় ১.৫ মাস ব্যাপী যে আন্দোলন চললো, পরবর্তীতে স্টুডেন্টদের যে জয় হলো, আহ, কিন্তু ধর্মেন্দ্র প্রধান তিনি ইস্তফা দিলেন। এই একটা ইস্তফাটা কি সমস্ত সমস্যার সমাধান হবে স্যার? কোনো কিছুই কোনো একটা ঘটনা দিয়ে সমস্যার সমাধান সার্বিকভাবে হয় না। হুম। সার্বিকভাবে সমস্যার সমাধান হবে যখন মানুষের এইরকম বিক্ষোভটায় একটা জনগণতান্ত্রিক বিপ্লবের চেহারা পাবে তখন। এছাড়া সমস্যার সমাধান কি সার্বিক হয় নাকি কখনো? আর সার্বিক সমাধান হবে না ভেবে আমরা চুপচাপ বসে থাকবো, এটা তো কোনো যুক্তিসঙ্গত মানুষের কথা নয়। প্রত্যেকটা মানুষকেই নির্দিষ্ট সময়ে সমস্ত রকম দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এত বড় একটা দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি অন্ততপক্ষে একটি ক্ষেত্রে মানুষ সমবেত হয়েছেন এবং তাতে বাধ্য হয়েছে এই সরকার পিছু হটতে। স্যার একটা বিলের কথা বলা হচ্ছে, সোমবার সেই বিলটা আনার কথা বলা হচ্ছে। কিন্তু এর আগে ২ বছর আগে যখন এই সেম ঘটনা ঘটেছিল, প্রধানমন্ত্রী তিনি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে অলরেডি নিয়ম আছে, সেই অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাহলে দেশের মানুষ কোন দিকে ভরসা করবে? দেখুন, মুশকিল হচ্ছে দেশের মানুষ যখন তাদের প্রজাতান্ত্রিক অধিকার, ভোটের অধিকারটা প্রয়োগ করেন, তখন তারা দেশের সার্বিক মঙ্গলের কথা ভাবেন না। হুম। দুর্ভাগ্যজনকভাবে তখন তারা স্থানিক সুবিধা, কি আমি কিছু নিজে বেনিফিট পেলাম, আমার ধর্ম বাঁচলো কি না, এইসব দিয়ে ভাবে। তাতে পরিণতি হয় যে তারা প্রকৃতপক্ষে অধর্মের শিকারই পড়েন। আমাদের দেশের প্রধানমন্ত্রী ইতিপূর্বে কখনো কোনো কথা বলেছেন যে কথার পেছনে যুক্তি আছে, বিজ্ঞান আছে বা সামাজিক সমর্থন আছে? ওরা ক্ষমতায় এসছেন জুমলা করে, ক্ষমতায় টিকে থাকতে চান জুমলা করে এবং ভয় দেখিয়ে। এছাড়া তো কিছু ওদের রাস্তা নেই। স্যার তাহলে এই তিনি পরপর ২টি ভিডিও পোস্ট করলেন, এই যে ভিডিও নিয়ে এত চর্চা হচ্ছে, এই ভিডিও প্রকাশ করার কোনো যুক্তি কি আপনি দেখছেন? না, না, উনি ভেবেছিলেন, উনি তো নিজেকে মনে করেন অজৈবিক। আমি হুম। মাতৃগর্ভে জন্মাইনি, হুম। আমাকে ঈশ্বর পাঠিয়েছেন। তাই উনি ভেবেছেন উনি যা বলবেন সেটাই ভারতবর্ষের ধর্মপ্রাণ মানুষ এটাকে ঈশ্বরের বাণী বলে মনে করবেন। সেটাই উনি ভেবেছেন, ওকে ভাবানো হয়েছে। তাই উনি ভাবানো হয়েছে বলছেন? হ্যাঁ, হ্যাঁ, ওকে ভাবায় না, ওর ভক্তরা ভাবিয়েছেন, আদানি আম্বানি ভাবিয়েছেন যে আমরা টাকা পয়সা দিয়ে মিথ্যা প্রচার চালিয়ে যাব, আপনি আপনাকে ভগবান চালিয়ে যান। তারই পরিণতি এটা। কিন্তু স্যার এই আমাদের শিয়ালদাতে যে বিষয়টি ঘটলো, সেখানে বারবার বিজেপি এটা অভিযোগ করছে বলা চলে যে সেখানে বাম ছাত্র যুবদের যে সংগঠন, তারা বিজেপির একটা মিছিলে ঢুকে গিয়ে বিজেপির ঘরে ঢুকে গিয়ে মারছে। বিজেপি ওখানে গিয়েছিল কেন? বিজেপির একটা কার্যক্রম চলছিল সেখানে। বিজেপির ওখানে তো কোনো ঘোষিত কার্যক্রম ছিল না। বামেদের যে কার্যক্রম, এটা তো ঘোষিত হুম। কার্যক্রম। সরকার অনুমতি নিয়ে, বিজেপি ওখানে কার অনুমতি নিয়ে গিয়েছিল? যে যুব কেন্দ্রটি আছে মৌলালিতে। ওখানে যুব কেন্দ্র, ফায়ার ব্রিগেডের উপর ওটা ঢিল ছড়াটা ওদের কার্যক্রম। বিজেপি দেশের সর্বনাশ করছেন। ওরা মানুষকে ভাবছেন গোমূত্র আর গোবর সেবা করে বাঁচিয়ে রাখবেন, সেটা হবে না। ওদের এটা ভুলে যাওয়া উচিত। স্যার এই কাল আমরা এই দুদিন যখন এই ঘটনাটি ঘটছে, যে কোনো বিজেপি কর্মীর কাছে, নেতার কাছে যাচ্ছি, তারা একটাই কথা বলছে, বাম একমাত্র বামের সঙ্গে একমাত্র কোনো সন্ত্রাসী দলের সঙ্গে তুলনা করা যায়। এই বিষয়টা কিভাবে ঠিকই দেখছেন? তো, ওদের মনে সন্ত্রাস তৈরি করাটাই তো আমাদের কাজ। পুঁজিপতিদের মনে সন্ত্রাস তৈরি করাটাই তো আমাদের কাজ। ওরা পুঁজিপতিদের পোষিত দালাল, সেই জন্য বামেদের কার্যক্রমকে ওরা সন্ত্রাসবাদী বলে মনে করবে। এটা খুব স্বাভাবিক এবং এটাই তো সত্য।
কিন্তু স্যার যে সাংবাদিক নিগ্রহের ঘটনা ঘটলো, একদিকে আপনারা অভিযোগ করছেন বিজেপির কিছু লোকজন সেখানে ঢুকে গিয়েছিল, বিজেপি বলছে আপনারা করছেন। কিন্তু মাঝখানে তো সাংবাদিকদের নিগ্রহের পথের শিকার হতে হলো। সাংবাদিকদের নিগ্রহ হতে হয়েছে, এটা দুর্ভাগ্যজনক ঘটনা। এবং এর পেছনে যদি ঠিকমতো তদন্ত হয় দেখা যাবে যে আরএসএস, বিজেপি এবং পুলিশের হাত আছে। পুলিশও। আমি তো স্পষ্ট অভিযোগ করছি, তারা এই ঘটনা ঘটিয়েছে এবং তার জন্য দায়ী সংবাদপত্রের একাংশ মাধ্যম, সংবাদ মাধ্যমের একাংশ একাংশ সংবাদ মাধ্যম। তারা সংবাদ পরিবেশনের পরিবর্তে সংবাদ তৈরি করার চেষ্টা হুম। করেন। এই যে সংবাদ তৈরি করে নাটক করা, এটা কোন একটা সাংবাদিকতা? প্রোপাগান্ডা সেট করা। এটা কোন সাংবাদিকতা? সাংবাদিকদের কাজ হবে কি? আসল সত্যটা তুলে আনা। সেই আসল সত্যটাকে আড়াল করা এদের কাজ হচ্ছে, যার ফলে মানুষ তাদের প্রতি অশ্রদ্ধা তৈরি হচ্ছে, তাদের প্রতি ঘৃণা তৈরি হচ্ছে মানুষের। এটা তারা বুঝুন। স্যার আপনি প্রথমেই সার্বিক আন্দোলনের কথা বলছেন। এই একটা আন্দোলনের যদি আ একজন মন্ত্রীর ইস্তফা নেওয়া যায়, তাহলে যেখানে দেখা যাচ্ছে বিভিন্ন উন্নত মানের দেশগুলিতে উন্নত মানের শিক্ষা কাঠামো তৈরি হয়ে গেছে। এই ভারতে সেইটা আনা হচ্ছে না, না করতে দেওয়া হচ্ছে না? ভারতবর্ষে বিজেপি ক্ষমতায় এসে তারা শিক্ষাকে গোমাতার মধ্যে আবদ্ধ রাখতে চায়। তারা গোমূত্র এবং গোবর গবেষণায় টাকা দেয়, হুম। বিজ্ঞান গবেষণায় টাকা দেয় না। যার ফলে ভারতবর্ষের ইসরোর মতো একটা বিজ্ঞান ভিত্তিক প্রতিষ্ঠান, সেখান থেকে দলে দলে বিজ্ঞানীরা পালিয়ে যাচ্ছেন। কেন? হুম। কেন পালাচ্ছেন? শিক্ষার ক্ষেত্রে কত টাকা ব্যয় করেছেন তারা? তাদের কাছে শিক্ষা মানে হচ্ছে রাম মন্দির তৈরি করো, জগন্নাথ মন্দির তৈরি করো এবং সেখানে গিয়ে উপবীত ধারণ করে গেরুয়া বস্ত্র পরে মন্ত্র পূজা উচ্চারণ করো। এই হচ্ছে ওদের কাছে শিক্ষা। সুতরাং ওরা, মানুষ বিজ্ঞান শিক্ষা শিক্ষিত হবে, মানুষের বিজ্ঞান মনস্কতা তৈরি হবে, তার সঙ্গে বিজেপি আরএসএস এর কোনো সম্পর্ক নেই। স্যার ২০২০ যে শিক্ষা কাঠামো, নতুন শিক্ষা কাঠামো আনা হয়, সেই বিষয়ে কাল থেকে বিজেপির একাধিক নেতা নেতৃত্ব গলা চড়িয়ে বলছেন যে এটা ধর্মেন্দ্র প্রধানের জীবনের একটা অন্যতম কাজ। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? ও তো ধর্মেন্দ্র প্রধানের জীবনের কাজ। হুম। কারণ ধর্মেন্দ্র প্রধান সরকারের থেকে ঊর্ধ্বে। একটা অন্যতম সেরা কাজ বলছেন। তো সেরা কাজ তো ভালো কথা। তো সেরা কাজ এমন সেরা কাজ করেছেন যে কোটি কোটি টাকা কামিয়েছেন নিট পরীক্ষা প্রশ্ন লিক করে। এটাই সেরা কাজ। এবং ওরা তাহলে এই সেরা কাজটা আগে বলছিলেন না কেন? এই যে কাঠামো। ধর্মেন্দ্র প্রধান যখন পদত্যাগ করতে বাধ্য হলেন, তার ইতিপূর্বে ওরা কেন সেরা কাজ নিয়ে গুণগান করছিলেন না? ধর্মেন্দ্র প্রধানের সেরা কাজ হচ্ছে ভারতবর্ষ থেকে প্রাইমারি স্কুল বন্ধ হয়ে হুম। যাওয়া, মাধ্যমিক স্কুল বন্ধ হয়ে যাওয়া, গরিব মানুষের তাদের রিসার্চ ফেলোশিপ কেড়ে নেওয়া ধর্মপ্রধানের সেরা কাজ। আদানি আম্বানির ছেলে মেয়েরা, ধর্মপ্রধানের ছেলে মেয়েরাকে কি ধর্মেন্দ্র প্রধানের ছেলে মেয়েরা বিদেশে পড়বেন, আর আমার দেশের ছেলে মেয়েরা গোমূত্র সেবা করবেন, এটা সেরা কাজ। স্যার এইটাই আমি বলছিলাম যে এই সার্বিক একটা আন্দোলনের মধ্যে যদি নিটের মতো একটা দুর্নীতি সামনে আনা যায়, তাহলে সার্বিক আন্দোলনের মাধ্যমে কি এই শিক্ষা কাঠামো চেঞ্জ করা যায় না? সার্বিক আন্দোলনের মধ্য দিয়ে এই সমস্ত কিছুর মৌলিক পরিবর্তন করা যায়। সেই আন্দোলনটা তৈরি হবে, হুম। তৈরি হচ্ছে, সেটাকেই ওরা ভয় পাচ্ছে। স্যার এর আগে আপনি বলেছিলেন যে আমাদের ক্যামেরাতেই বলেছিলেন ধর্মেন্দ্র প্রধান ইস্তফা ঠিকই দেবেন, সোনাম ওয়াংচু অনশন প্রত্যাহার করবেন। ঠিক তেমনই হলো, কিন্তু এর পিছনে এমন কোনো খেলা কি লুকিয়ে আছে যেটা আম জনতার চোখ এড়িয়ে যাচ্ছে? দেখুন, আমি আপনাদের কাছে আগে বলেছি, হুম। আপনারা বললেন। হুম। আসলে ভারতবর্ষের যুব সমাজের ব্যাপক বিক্ষোভটাকে ওরা ভেবেছিলেন নিজেরা আন্দোলনের মধ্য দিয়ে নিয়ন্ত্রণ করবে। হুম। এটা ছিল আরএসএস এর প্ল্যান। কিন্তু ভাবতে পারিনি যে মানুষের, যুব সমাজের মধ্যে এত জমা ক্ষোভ যা ভারতবর্ষের চারিদিকে ছড়িয়ে যাবে। আর ওরা ভাবতে পারেনি যে ওদের এই পুলিশি অত্যাচার, সেটা পুলিশের মধ্যেই বিদ্রোহের জায়গায় পৌঁছে যাবে। আজকে জানবেন, যেদিনকে ওরা পশ্চিমবঙ্গ থেকে সিআরপিএফ তুলে নিয়ে গেল, হুম। সেদিন ভেতরের বার্তা হচ্ছে দিল্লির পুলিশ আর কাজ করতে চাইছে না। এটা ওরা ভালো বুঝেছেন। মানে স্যার তাই বলা চলে ওদের কেন্দ্রীয় বাহিনী কি ওদের উপর ক্ষুব্ধ হয়ে আছে, এটা বলা চলে আমি কি? বলছি তো, কেন্দ্রীয় বাহিনীর ঘরের ছেলেমেয়েরা তো লেখাপড়া করে। হুম। যখন তাদের এরকম নির্বিচারে লাঠি চালানোর নির্দেশ দেওয়া হয়, তখন তাদের মধ্যেও কিন্তু বিরোধ হয়।
আমি দেখবেন ইতিপূর্বে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলেছিলাম এই লাঠি বন্দুকের মুখটা ঘুরে যাবে, তখন স্যার সেই ঘুরে ফিরে একটা বিষয় উঠে আসছে, স্বৈরাচারিতার একটা বিষয় উঠে আসছে। স্বৈরাচারী তো বটেই। আমরা তো বারবার বলি, একটা কথা বলি, দেখুন আমরা ভোটাররা ভোট দেওয়ার সময় সার্বিক চিন্তা করি না, আমরা প্রচারে ভেসে যাই, তাই না? এবং এই বিষয়ে, এই স্বৈরাচারিতার বিষয়ে আপনারা এবং তৃণমূলের কণ্ঠস্বর প্রায় একদিকে এবার এগোচ্ছে। কাল যখন কুণাল ঘোষকে অ্যারেস্ট করা হলো, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও ঠিক একই কথা বলছেন। না না, মমতা এগুলো তো নাটক করছে বামপন্থী আন্দোলনে মানুষের যে একটা প্রভাব সেটাকে বিভ্রান্ত করার জন্য। মমতার জন্ম কে দিয়েছে? জন্ম মানে রাজনৈতিক জন্ম, অন্য জন্ম না। তার রাজনৈতিক জন্ম দিয়েছে আরএসএস, মমতা অস্বীকার করতে পারবে? আরএসএস প্রচার মাধ্যম, আরএসএস এর টাকায় তারা লালিত পালিত হয়েছে। একটা কথা স্যার, আপনি এই যে আজকে সিঙ্গুর তাড়ানো হলো, তখন তো আরএসএস বিজেপির প্রত্যক্ষ ভূমিকা ছিল। এবং গতকাল একটা বক্তৃতায় নীতি আয়োগের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান নিজে বললেন যে এই সিঙ্গুর তাড়ানোর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনা ধ্বংস হয়ে গেছে। স্যার, আপনি যখন দেবরাজের কেসটি নিলেন, তখন বিজেপির একাংশ আপনাকে কটাক্ষ করলে আপনি টাকার জন্য যে কোনো কেস নিতে পারেন। আ বিজেপি আমার প্রশংসা করলে বুঝবো আমি শেষ। শেষ। এবার তো তারা বলতেই পারে যে আপনি কুণাল ঘোষের হয়েও কেস লড়তে পারেন। মানে আমি পরিষ্কার বক্তব্য, ন্যায় বিচার পাওয়ার জন্য, ন্যায় বিচার পাওয়ার জন্য বিজেপির বহু নেতা আমার কাছে এসেছেন। হুম। আমি গর্ব করছি না, তারা এসেছেন পরিষেবার জন্যে। আমার আইনজীবী হিসেবে এটা আমার আইনজীবী নৈতিক দায়িত্ব, ন্যায় বিচারের স্বার্থে মানুষকে দেওয়া, যদি না তার সঙ্গে কোনো রাজনৈতিক মতাদর্শের সংঘর্ষ হয়। স্যার, একটা শেষ প্রশ্ন করব। 28শে জুলাই আপনাদের যে প্রোগ্রামটি রয়েছে, সেই বিষয়ে যদি একটু বলেন। সেই প্রোগ্রামে সবাই জড়ো হবে, প্রত্যেক মানুষের কাছে আমাদের আহ্বান যুক্ত হতে হবে, যুক্ত হয়ে আন্দোলনের ধারাটাকে তীব্রতর করতে হবে।